আমাদের অর্জনের প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার পৃথিবীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় সারা দুনিয়াতে আপনার গৃহযুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা এবং গৃহযুদ্ধ হবার জন্য একটা রাষ্ট্রে যা যা উপকরণের থাকার প্রয়োজন ছিল গত জুন জুলাই আগস্টে তার প্রত্যেকটা উপকরণ এই দেশে ছিল। দেশ কোনো রকমের গৃহযুদ্ধের দিকে যায় নাই এবং ডক্টর ইউনূসকে যদি আমরা কোনোদিন স্মরণ করি এই কারণে স্মরণ করতে হবে সাথে সকল ফোর্সেস, পলিটিক্যাল পার্টি ফোর্সেস, সিভিল মিলিটারি ফোর্সেস এবং ছাত্র জনতারা সবাই এটা মেনে চলেছে। আমাদের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে কিভাবে লাঠি আর বুক পেতে দিয়ে হাসিনার মতো একটা 16 বছরের ফ্যাসিবাদকে বাংলাদেশকে তাড়ানো হয়েছে এবং কোথাও অস্ত্র ব্যবহার করা হয়নি। হিউজ হিস্টোরিক্যাল আন্দোলন ছিল এটা। $234 বিলিয়ন একটা দেশ থেকে লুট হওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। আমার 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। বাংলাদেশে যে পরিমাণ চুরি হয়েছে প্রশাসনিক জায়গাতে, প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ রাস্তার পিচ 6 মাস পরে উঠে গেছে। এই ধরনের লুটপাট পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছরে কি পরিবর্তন দেখছেন, আশা অনুযায়ী পরিবর্তন দেখছেন কিনা? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে গত বছরের এই সময়টাতে আসলে কি হচ্ছিল দেশে, আমাদের যেহেতু জাতি হিসাবে আমাদের গোল্ডফিশ মেমোরির একটা সুনাম আছে, একটু মনে করিয়ে দেই। জুনে বাজেট হয়ে গেল এবং এই সময়টাতে দেশে প্রচুর বন্যা চলছিল, যদি মনে থেকে থাকে আপনার। শিক্ষকদের একটা আন্দোলন চলছিল আর উপকূলীয় অঞ্চল জুড়ে ব্যাপক ঝড় বন্যা হয়েছে এবং সরকার যে বন্যার জন্য যে বাজেট দিয়েছে ওটাতে আমার মনে আছে যে আমরা প্রেস ব্রিফিংয়ে এই কথাটা তখন বলেছিলাম এবং অনেক গণমাধ্যম সেটাকে হেডলাইন করেছে যে জনপ্রতি 5 কেজি চাল এবং 10 টাকা নগদ সাহায্য তখনকার সরকার দিয়েছিল ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের লোকদেরকে। এইটার পাশাপাশি হচ্ছে জুনে মামলার রায় হয়ে গেল আপনার এই মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ীরা একটা মামলা টামলা করে টোরে আপনার কোটাটাকে আবার রিইনস্টেট করলো 5ই জুন এবং সেটার ফলো আপ আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থেকে শুরু করে সারা দেশে অফ অ্যান্ড অন চলছিল। আপনার মনে থাকার কথা, ঠিক তার কিছু সময় আগে পরে মিলায়ে দিল্লি এবং বেইজিং সফর থেকে ফিরলেন। বেইজিং সফরটা ওয়াজ এ ডিজাস্টার। সে 2 দিনের সফর কাট করে আর্লি চলে আসছেন। কথা বলা হয়েছে তার সফর সঙ্গী, তার মেয়ে হাবিজাবি কেউ একজন অসুস্থ হয়ে গেছে। ভাবখানা এরকম যে বাংলাদেশের ট্রিটমেন্টের কোয়ালিটি এতই ভালো ছিল যে এরকম চীনের মতো একটা উগান্ডা টাইপের দেশে জ্বরের ওষুধ খাওয়াটা নিরাপদ না, তাই বাংলাদেশের মতো সিঙ্গাপুরে উনি 2 দিনের সফর গুটায় চলে আসছেন। তো সেই রকম একটা সিনারিওতে আমরা তখন আন্দোলন সংগ্রাম চলছে এই কোটা বিরোধী জায়গা থেকে আর কি। তো সাডেনলি প্রায় 11 মাস হতে চলবে আগামী সপ্তাহে। আমাদের অর্জনের প্রথম জায়গাটা হচ্ছে যে আপনার পৃথিবীতে গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় সারা দুনিয়াতে আপনার গৃহযুদ্ধ হওয়াটা খুব স্বাভাবিক ঘটনা এবং গৃহযুদ্ধ হবার জন্য একটা রাষ্ট্রে যা যা উপকরণের থাকার প্রয়োজন ছিল গত জুন জুলাই আগস্টে তার প্রত্যেকটা উপকরণ এই দেশে ছিল। গৃহযুদ্ধটা লাগে কোথায়? একটা ক্ষমতার প্রচণ্ড রকম ভারসাম্যহীনতা যদি তৈরি হয়, যে বিশাল জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা একদিকে আর অল্প কয়েকটা মানুষের গোয়ার্তুমিটা আর একদিকে। এই আকাঙ্ক্ষা এবং গোয়ার্তুমির ভারসাম্যহীন অবস্থার নাম হচ্ছে গৃহযুদ্ধ, যখন মানুষ আর মেনে নিতে পারে না যে এনাফ ইজ এনাফ। এবং গান্ধীকে যেখানে আপনার ভারতীয় উপমহাদেশে অহিংস আন্দোলনের জনক বলা হয়, আমি এইটা এখন আর বলতে নারাজ। আমাদের গণ অভ্যুত্থান প্রমাণ করেছে যে কিভাবে লাঠি আর বুক পেতে দিয়ে হাসিনার মতো একটা 16 বছরের ফ্যাসিবাদকে বাংলাদেশকে তাড়ানো হয়েছে এবং কোথাও অস্ত্র ব্যবহার করা হয়নি। হিউজ হিস্টোরিক্যাল আন্দোলন ছিল এটা এবং সেখানে রাজনৈতিক দলগুলো ব্যাকফুটে ছিল অবভিয়াস স্ট্র্যাটেজিক রিজনে, আর ছাত্র জনতারা ফ্রন্টলাইনে লিডারশিপ দিয়েছে। তো সেই বাস্তবতায় একটা, এবং আওয়ামী লীগের নেতারাও কিন্তু বারবার বলেছে ক্ষমতাচ্যুত হইলে লাখ লাখ লাশ পড়বে, পলানোর করা জায়গা পাওয়া যাবে না, এইটা সেটা এসব কথা বলেছে। তো সেখানে দেখেন আপনার আন্দোলনের চলমান অবস্থা এবং তার পরবর্তী কয়েকদিনে মিলায় 28, 30, 32 জন আওয়ামী লীগের খুবই লো লেভেল লোকজন মারা গেছে, বিভিন্ন জায়গায় খুন হয়েছে। আওয়ামী লীগের প্রমিনেন্ট কোনো নেতা বাংলাদেশে খুন হয়নি, কোনো নেতা খুন হয়নি। আপনি বলতে পারবেন না যে আওয়ামী লীগের জেলা কমিটির অমুক নেতা, সেরকম নেতা, এরকম নেতা, এমপি, মন্ত্রী, সাবেক হাবিজাবি কেউ খুন হয়নি, একজনও খুন হয়নি।
দ্বিতীয়ত হচ্ছে রাজনৈতিক দলগুলো যে হিস্টোরিক কন্ট্রিবিউশনের জায়গাটা আছে, এটা অনেক সময় আমাদের গণমাধ্যমে সাফিসিয়েন্টলি অ্যাপ্রিসিয়েট করা হয় না। যেমন বিএনপির ব্যাপারে অনেক বদনাম, কিন্তু বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওই সময়টাতে নেতাকর্মীকে নিয়ন্ত্রণ করবার জন্য যে সিরিয়াস মেসেজ দিয়েছেন, টোটাল লিডারশিপ, কোনো প্রতিশোধে যাওয়া যাবে না, তাহলে ক্যারিয়ার শেষ করে দেব, দল থেকে বহিষ্কার করে দেব, মানে হুমকি ধামকির উপরে রাখছে নেতাকর্মীদেরকে। এবং নেতাকর্মীরা কিন্তু লার্জলি এটা মেনে চলছে, মানে একটা দুইটা বিচ্ছিন্ন এদিক সেদিকের ঘটনা ছাড়া মোটা দাগে কিন্তু রাজনৈতিক নেতাকর্মীরা, জামাতের আমির, হেফাজতের আমির, চরমনায়ের আমির, এই যত নেতৃবৃন্দ আছে পলিটিক্যাল পার্টির, সবাই কিন্তু আপনার রেভেঞ্জ অ্যাটাক বলতে যেটা প্রত্যাশিত ছিল এই ধরনের ঘটনাতে, এবং খুবই যৌক্তিক এই প্রতিশোধের অ্যাটাকটা সারা দুনিয়াতে যৌক্তিক ভায়োলেন্স হিসাবে গ্রহণ করা হয়। ইমানসিপেটরি ভায়োলেন্স বলে পলিটিক্যাল সায়েন্সে। মুক্তির সহিংসতা, এটা বিজয়ের সহিংসতা, এটা আজাদির সহিংসতা। তো সেই জায়গাতে তেমন কিছুই হয়নি। তাহলে এই সরকার অথবা এই অভ্যুত্থানের আজকে এসে আমার অ্যাসেসমেন্ট হচ্ছে এটার ফার্স্ট সাকসেস হচ্ছে যে দেশ কোনো রকমের গৃহযুদ্ধের দিকে যায় নাই। এবং ডক্টর ইউনূসকে যদি আমরা কোনোদিন স্মরণ করি, এই কারণে স্মরণ করতে হবে, সাথে সকল ফোর্সেস, পলিটিক্যাল পার্টি ফোর্সেস, সিভিল মিলিটারি ফোর্সেস এবং ছাত্র জনতারা সবাই এটা মেনে চলেছে। দ্বিতীয় অ্যাচিভমেন্ট হচ্ছে রবার্ট ক্লাইভ পলাশির যুদ্ধের পরে বাংলাদেশ থেকে অথবা এই অঞ্চল থেকে 190 বছরে যে লুট হয়েছে, এবং এই লুটের কারণে যেটা হয়েছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুইটা দুর্ভিক্ষ হয়েছে এই ব্রিটিশ কলোনিয়াল আমলে। 1757 সালে পলাশিতে বাংলা স্বাধীনতা চলে যায়, 1777 সালে বাংলা হচ্ছে 1176। এই সময়টাতে 20 বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ভিক্ষ হয়। এবং দুর্ভিক্ষ হয় কোন অঞ্চলে? যেই অঞ্চলটা তখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ধনী অঞ্চল পৃথিবীর, 1700 খ্রিস্টাব্দে সারা পৃথিবীর গ্লোবাল জিডিপির 28% প্রডিউস করতে হচ্ছে এই মোঘল এম্পায়ার। আর এই মোঘল এম্পায়ারের সবচেয়ে ধনী প্রভিন্স ছিল হচ্ছে বেঙ্গল, বাংলা, যারা এই 28%-এর 13 থেকে 14% প্রডিউস করত। পৃথিবীতে এখন পর্যন্ত গত 200 বছরে কোনো পাওয়ার জন্মায় নাই যে গ্লোবাল জিডিপির 15% প্রডিউস করে। এখনো আমেরিকা প্রডিউস করে না গ্লোবাল জিডিপি, ইউরোপ প্রডিউস করে না। তো সেই রকম একটা ধনী দেশে ব্রিটিশ কলোনি 20 বছরের ভিতরে দুর্ভিক্ষ হয়েছে। বাংলাদেশ সহ এই আশেপাশে বিহার, উড়িষ্যা অঞ্চল মিলায়ে 1/3 to half পপুলেশন ওয়াইপড অফ হয়ে গেছে। ডব্লিউ হান্টারের যদি লেখা পড়েন দ্য ইন্ডিয়ান মুসলমানস, সেখানে বলেছে যে আমি প্রথমবার যখন মোঘল এম্পায়ারের সময় বেড়াতে এসেছিলাম, এখানে ঘুরতে আসছিলাম, সে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ছিল, সে বলেছে যে আমি এই অঞ্চলে ঘুরে ঘুরে কোনো গরিব মানুষ দেখি নাই। আর ব্রিটিশরা কলোনির পরে দায়িত্ব নেবার পরে বলেছে যে আমি এখানে কোনো ধনী মানুষ, সচ্ছল মানুষ দেখি নাই। তাহলে এই রূপান্তরের পরের যদি লুট কিন্তু একটা ইংরেজি শব্দ লেখা হয়, কিন্তু এটা ইংলিশ অরিজিন শব্দ না। শশী থারুর তার বইতে লিখেছে মজা করে যে ব্রিটিশরা শুধু ভারতের সম্পত্তি লুট করে নিয়ে যায় নাই, তারা লুট শব্দটা পর্যন্ত লুট করে নিয়ে ইংরেজি শব্দ নিয়ে গেছে। অতএব সেই লেভেলের কলোনিয়াল লুটের পরে বাংলাদেশে দেখেন গত 16 বছরে কি লুট হয়েছে। শ্বেতপত্র কমিটি যেটা হয়েছে বলেছে 15 থেকে 20 বিলিয়ন ডলারের কথা বলেছে। আমি মনে করি এটা খুবই মডেস্ট, একটা জেনারেস অ্যাকাউন্ট। 234 বিলিয়ন ডলার একটা দেশ থেকে লুট হওয়ার পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল। আমার 40টা ব্যাংক খালি করে দিয়ে গেছে আওয়ামী লীগ। বাংলাদেশে যে পরিমাণ চুরি হয়েছে প্রশাসনিক জায়গাতে, প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ রাস্তার পিচ 6 মাস পরে উঠে গেছে। এই ধরনের লুটপাট পরে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়নি। বাংলাদেশে আমরা এখনো কেউ না খেয়ে নাই, আমার কৃষক এখনো প্রডিউস করছে। তো প্রফেসর ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, গণ অভ্যুত্থানের সবার যদি সফলতা বলেন যে দেশ এই গৃহযুদ্ধ এবং হচ্ছে দুর্ভিক্ষ, এই দুইটা বড় ধকলের মধ্যে পড়ে নাই, যদিও পড়ার সকল উপকরণ আওয়ামী লীগ প্রস্তুত করে রেখে গিয়েছিল। এর বাইরে হচ্ছে আরো অনেক। আমাকে রিপন ভাইকে এখন আর ভয়ে ঘুমাইতে হয় না, আমরা বাসায় ঘুমাইতে পারি। রিপন ভাইকে এখন হাজিরা দিতে যাইতে হয় না, মিথ্যা মামলার ঝই ঝামেলা নাই। ডিজেফআই, এনএসআই আমাদেরকে ডিস্টার্ব করা একদম বন্ধ করে নাই, বাট আগের থেকে অনেক কম। তো সব মিলায়া হচ্ছে যে হিউজ, মানে এই যে রিলিফ পকেটে